যাই হোক, আজকে একটু সারফেস কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে যেটা সিবিএসসি বোর্ডের সিলেবাস থেকে বাদ দিয়েছে, কিন্তু ডব্লিউবিজেই তে বা ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে আছে। ঠিক আছে, তো এটা আজ একটু স্টার্ট করবো। একটু ফাস্ট একটু ফাস্ট রিভিউ করবো, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা মেইনলি ফিজিক্যালের চ্যাপ্টার, কিন্তু একটু ইনফরমেটিভ চ্যাপ্টার, মানে সেই রেসপেক্টে কোনো ইয়ে নেই, মানে নিউমেরিক্যালস নেই। ঠিক আছে, তাহলে সারফেস কেমিস্ট্রি বেসিক্যালি তিনটে পার্টে ডিভাইডেড। কি কি? একটা হচ্ছে অ্যাডজর্পশন, মানে রিলেটেড উইথ দ্য অ্যাডজর্পশন থিওরি। একটা হচ্ছে ক্যাটালিসিস, একটা হচ্ছে কলয়েডস। অ্যাডজর্পশনটা কি? বেসিক্যালি অ্যাডজর্পশন হচ্ছে, তার আগে অ্যাবজর্পশনটা বুঝি। ধর একটা স্পঞ্জ নিলাম, তাকে জলের মধ্যে বা সোপ ওয়াটারের ভিতরে যদি ডিপ করি, তাহলে কি হয়? ওই ওয়াটারটা এর বাল্ক ফেজের ভিতরে ঢুকে যায়। বাল্ক ফেজে যখন কোনো সাবস্টেন্স একটা সাবস্টেন্সের ভিতরে ঢুকছে ইউনিফর্মলি, তখন সেটাকে আমরা বলি অ্যাবজর্পশন। যেটা নর্মাল কেসে হয়। বাট তুমি ধরো একটা চক নিলে, সেই চকটাকে যদি তুমি একটা কালির কন্টেনারে চক নিয়ে, টেক আ চক অ্যান্ড ডিপড ইনটু অ্যান ইঙ্ক কন্টেনার, তখন তুমি দেখবে এই চকটাকে যখন এই ইঙ্ক কন্টেনারের ভিতরে ঢোকাবে, তার থেকে বের করলে এই জায়গাটা ব্লুইশ কালি দেখাবে। কিন্তু তুমি চকটা যদি ভাঙো, তা দেখবে ভিতরের যে চকের ভিতরে কালারটা কিন্তু ঢোকেনি। তার মানে চকের শুধু সারফেসে কালিটা অ্যাড হয়ে গেছে। সো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডসর্পশন। অ্যাডসর্পশন হলো অ্যাকুমুলেশন অফ এ সাবস্টেন্স at the surface of the substance rather than the bulk. বাল্কের থেকে সারফেসে কোনো সাবস্টেন্স যখন অ্যাডেয়ার হয়, তখন সেটাকে আমরা অ্যাডসর্পশন বলি। তো অ্যাডসর্পশনে দুটো ইয়ে হয়, একটা হচ্ছে অ্যাডসর্বেন্ট হয়, একটা হচ্ছে অ্যাডসর্বেট হয়। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাডসর্বেন্ট অ্যাডসর্বেট? তো অ্যাডসর্বেন্ট হচ্ছে যেই সারফেসের উপরে, মানে ধরো চকটা ছিল হচ্ছে অ্যাডসর্বেন্ট আর ইনটা ছিল হচ্ছে অ্যাডসর্বেট। তো এদের একটা লেয়ার থাকে অ্যাডসর্বেন্টে, তাতে তার মধ্যে কিছু মলিকুলস থাকে। সেই মলিকুলস গুলো দেখো একটা আনইকুয়াল অ্যাট্রাকশন পায়, যা সারফেসে থাকে, শুধু নিচের দিকে অ্যাট্রাকশন পায়। একে ব্যালেন্স করার জন্য কোনো উপরের কোনো ফোর্স থাকে না। তার ফলে কি হয়? কাছাকাছি কোনো মলিকিউল অ্যাডেয়ার হলে দে অ্যাকুমুলেটেড দ্যাট সলিড বা দ্যাট মলিকিউলস at their surface. So that is not adsorption. So it is a surface phenomenon. ঠিক আছে, মানে উপরে জমছে। তো ধর আমরা পড়েছি না, হাইড্রোজেনের গ্যাস, নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়ামের উপর অ্যাডসর্ব হয়। তারপর চারকোল বা সিলিকা জেল দেখবে, চারকোল টুথপেস্ট ইউজ হচ্ছে। ঠিক আছে, তার কারণ কি? চারকোল কি বলছে, মানে ও অ্যাডসর্বিং ক্যাপাসিটি আছে। আমাদের যে পিউরিফায়ার গুলো থাকে, তাতেও দেখবে চারকোলের বেড থাকে। ওরা কি করে? ওয়াটারের যে সমস্ত বিভিন্ন রকম যে ওয়াটারের কালার সাবস্টেন্স গুলো থাকে, সেগুলোকে অ্যাবজর্ব করে ক্লিয়ার ওয়াটার তৈরি করে। তো ইট ইজ টোটালি আ সারফেস প্রপার্টি। বুঝতে পারলাম? এরপরে যেমন যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, চকস্টিককে নিলে এটা ভাঙালে দেখো হোয়াইট পোর্শনটা তখনও দেখা যায়, যে সারফেস কেমিস্ট্রি অ্যাডসর্পশন। তার মানে যখনই তুমি একটা চককে কালির মধ্যে ঢুকিয়ে তার থেকে বের করবে, তার দুটো এন্ডের ভিতরে কালিটা যে ঢুকছে না, এর থেকে বোঝা যাচ্ছে এটা অ্যাবজর্পশন হচ্ছে না, এটা অ্যাডসর্পশন হচ্ছে। অ্যাডসর্পশন ইজ টোটালি আ সারফেস ফেনোমেনন। এবার এই কজ অফ অ্যাডসর্পশন কি বলবে? যে পার্টিকেলস অ্যাট দ্য সারফেস হ্যাভ দ্য আনব্যালেন্সড রেসিডুয়াল অ্যাট্রাকটিভ ফোর্সেস
which are mainly responsible for the adsorption takes place. ঠিক আছে, এটি উল্টো একটা হয়, এটা মনে হবে এটা টোটালি ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন, এর টোটালি উল্টো একটা হয়, দ্যাট ইজ কল্ড ডিসঅর্পশন। ডিসঅর্পশন হচ্ছে কোনো একটা সারফেস মলিকিউলস থেকে যখন যদি এই অ্যাডেয়ার অ্যাডসর্বেন্ট সাবস্টেন্সগুলো যখন বেরিয়ে চলে যায়, তার মানে দ্য প্রসেস বাই হুইচ দ্য অ্যাডসর্বেন্ট মলিকিউলস রিমুভ ফ্রম দ্য অ্যাডসর্বেন্ট সারফেস, দ্যাট ইজ কল্ড ডিসঅর্পশন। ঠিক আছে, তার মানে অ্যাডসর্পশন আর ডিসঅর্পশন পুরোপুরি দুটো অপোজিট ফেনোমেনা। ঠিক আছে, একটাতে অ্যাডেয়ার হয় সারফেসে, আর একটা সারফেস থেকে মলিকিউলস গুলো বেরিয়ে যায়। তাহলে এই যে দু রকমের ফেনোমেনা, তো তার পিছনে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্স? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্পন্টেনিয়াস নেচার হয়, তার কারণ এই প্রসেসটা ডেলেই যেটা হয় সেটা এক্সোথার্মিক হয়। আর যেহেতু এখানে কিছু এসে জমছে, তার মানে এটা একটা র্যান্ডামনেসটা কমে যাচ্ছে, তার মানে এনট্রপিটাও নেগেটিভ হবে। তাহলে ডেল এইচও নেগেটিভ, ডেল এসটাও নেগেটিভ, তাহলে ডেল জিটাও নেগেটিভ হয়, এবং দ্যাট ইজ ওয়াই ইটস এ স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস হওয়া মানে অ্যাবজর্পশন হবে। দেখবে নতুন জুতো কিনলে, নতুন ব্যাগ কিনলে দেখবে ভিতরে একটা সিলিকার একটা প্যাকেট দেয়, স্যাশে দিয়ে দেয়, ভিতরে এরকম কিছু কিছু বল থাকে। বলগুলো কি করে, যত ময়েশ্চার থাকে ব্যাগ বা জুতোতে বা ক্যামেরার ব্যাগে, তো ওগুলোকে অ্যাবজর্ব করে। তুমি 5-6 মাস পরে ওটা বের করে যদি দেখো, দেখবে ওই সিলিকা বলগুলো একটা একটার সাথে আটকে গেছে, তাহলে ওটা সারফেসে অ্যাডহেয়ার করেছে ওয়াটার ময়েশ্চার, তো এর জন্য ওটার সারফেস ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে। এবার এই অ্যাবজর্পশন আর অ্যাবজর্পশনের মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলাম, যে অ্যাবজর্পশন নর্মালি একটা বাল্ক ফেনোমেনা, মানে ভিতরে ঢুকে যাবে, আর অ্যাবজর্পশনটা হচ্ছে সারফেস ফেনোমেনা, এটা শুধু সারফেসের উপরে জমে। এবার এই অ্যাডসর্পশনকে আবার দু রকম ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিজিস অপশন, একটা হচ্ছে কেমিস অপশন। ফিজিস অপশনটা কি? যেখানে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে হয়, তো কুইক ভ্যান্ডারওয়াল ফোর্স থাকে। আর কেমিস অপশন যেখানে একটা কেমিক্যাল ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে একটা স্ট্রং কেমিক্যাল বন্ড তৈরি হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে ফিজিস অপশনটা একটা উইক ফোর্স, আর কেমিস অপশনটা একটা স্ট্রং ফোর্স। ফিজিস অপশন লো টেম্পারেচারে হয়, টেম্পারেচার বাড়ালে এর রেট কমে যায়, মানে উল্টে বেরিয়ে চলে যেতে পারে। আর কেমিজ অপশনে হাই টেম্পারেচার দরকার হয়, টেম্পারেচার বাড়ালে রেটও বাড়ে, সেটা কন্ডিশনাল, পরে বোঝাচ্ছি। এটা রিভার্সিবল প্রসেস, যখন ঢুকতে পারে তারপর আবার বেরোতেও পারে, বাট এটা ইরিভার্সিবল প্রসেস, একবার যখন বেরিয়ে যাবে সেটা আর কখনো ঢুকবে না। ঠিক আছে, আর ইটস এ মাল্টি লেয়ার অ্যাবজর্পশন উইল বি অকার, যেহেতু অ্যাট্রাকশনের মাধ্যমে হয়, একটা লেয়ার হয়ে যাওয়ার পরেও তার উপরেও একটা লেয়ার তৈরি হতে পারে, মাল্টি লেয়ার হতে পারে। আর এখানে সবসময় মনো লেয়ার হবে, কারণ এটা সারফেস স্পেসিফিক, সারফেসের উপর সঙ্গে একটা কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে, তার ফলে সারফেস না পেলে এর উপরে ফার্দার আর কোনো লেয়ার অফ মলিকুলস জমবে না, তাই একটাই লেয়ার তৈরি হবে কেমিজ অপশন। এটা সারফেস স্পেসিফিক না, কেমিজ অপশন সারফেস স্পেসিফিক। ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য গ্যাস, মোস্টলি liquefiable gas, easy to adsorb, আর it depends on the nature of the, কি বলছে, it depends on the nature of the gas। ঠিক আছে, আচ্ছা, it also depends on the nature of the gas, মানে দুটোর উপরেই, দুটোর ক্ষেত্রেই গ্যাসের নেচার উপরে এটা ডিপেন্ড করে, তাই তো? এবার দেখো রেটের সাথে টেম্পারেচার কিরকম রিলেশন, যত তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তত রেটটা কমছে, রেট অফ অ্যাবজর্পশন। কিন্তু কেমিজ অপশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে একটা সার্টেন লিমিট অবধি রেটটা বাড়লো, কিন্তু তারপরেও যদি টেম্পারেচার বাড়াও তখন কিন্তু রেটটা কম। কারণ ফাইনালি খুব বেশি টেম্পারেচার হলে সারফেস থেকে যেহেতু ডিসঅপশন হয়, মানে বেরিয়ে যায়, তাই একটা সার্টেন টেম্পারেচারের পরে ডিসঅপশন হবে। তাই টেম্পারেচারের সাথে সাথে এর রিলেশনটা সবসময় ডিরেক্টলি হবে না, ইনভার্সলিও হতে পারে। ঠিক আছে, বলো বলো। ফিজিক্স অপশন যেরকম ধরো বললাম, ওই সিলিকার উপরে জল জমছে, এটা ফিজিক্স অপশন। কেমিক্স অপশন হচ্ছে ওই ধরো হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন গ্যাস নিকেল প্যারাডিয়াম প্ল্যাটিনামের উপরে জমে সেখান থেকে ওই হাইড্রোজেনেশন হচ্ছে যে কোনো অ্যালকিন বা অ্যালকাইনের, ওটা হচ্ছে কেমিক্স অপশন, যেখানে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে হচ্ছে। তো ফিজিক্স অপশনে মাল্টি লেয়ার হয়, কেমিক্স অপশনে সিঙ্গেল লেয়ার। এবার
ডিসঅর্পশনটা কি, যেটা বেরিয়ে যাচ্ছে, বারবার বলছিলাম। আর জর্পশন হচ্ছে বোথ অ্যাডজর্পশন অ্যাবজর্পশনকে একসাথে আমরা জর্পশন বলতে পারি। ঠিক আছে। এবার ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাডজর্পশন কিছু কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে। এক নম্বর দেখো বলছে যে সাম গ্যাস মে বি অ্যাবজর্ব টু ডিফারেন্ট এক্সটেন্স অফ ডিফারেন্ট অ্যাবজর্বেন্ট। মানে কি, তোমার একটা অ্যাট্রাকশন ফ্যাক্টর হতে হবে যে গ্যাসগুলো যেগুলো পোলার হয় সেগুলো হাইড্রোজেন বন্ড করতে পারে, তারা ইজি টু অ্যাডজর্পশন। কিন্তু ধর নাইট্রোজেন ইটস নন পোলার, তো নাইট্রোজেন অত সহজে অ্যাডজর্পশন করতে পারবে না, গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য অ্যাডজর্বেন্ট, যত বেশি সারফেস এরিয়া বাড়বে তত এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বাড়বে। ঠিক আছে। আর নেচার অফ দ্য গ্যাস বিং অ্যাডজর্ব, যেটা বলছিলাম, গ্রেটার দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ দ্য গ্যাস, গ্রেটার উইল বি দ্য ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, দাস দ্য গ্রেটার উইল বি দ্য অ্যাডসর্পশন। আবার যে সমস্ত গ্যাসকে ইজিলি লিকুইফাই করা যায় তারা মোর ইজিলি অ্যাবজর্ব করবে। ঠিক আছে। ওই একই কারণ যে যেখানে অ্যাট্রাকশন ফ্যাক্টরটা বেশি থাকে। আর টেম্পারেচারের সাথে কিরকম রিলেশন, যদি টেম্পারেচার তুমি বাড়াও তাহলে অ্যাবজর্পশন কমে যায়, অ্যাবজর্পশন রেট কমে যায়, কারণ এটা একটা এক্সোথার্মিক প্রসেস। আর প্রেশার অ্যাবজর্পশন ইনক্রিজেস উইথ প্রেশার at constant temperature, the effect is large if temperature is kept constant। মানে যত তুমি প্রেশার বাড়াবে তত বেশি অ্যাবজর্পশন হবে। ঠিক আছে। যেরকম আমরা আস্তে আস্তে দেখবো, যেমন ধরো এই প্রেশারের সাথে কিরকমভাবে রিলেটেড তার রিগার্ডিং একটা থিওরি আছে, ইটস কল্ড ফ্রেন্ডলি অ্যাবজর্পশন আইসোটোপ। এটা কি বলছে, এই এক্স বাই এমটা হচ্ছে দ্য এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। মানে ধরো এমটা যদি ধরো অ্যাবজর্বেন্ট হয় আর এক্সটা হচ্ছে যে মলিকিউলসগুলো ওর উপরে অ্যাবজর্বেট হচ্ছে, তাহলে এক্স বাই এমটা ততই বাড়বে। বলছে এক্স বাই এমটা এই প্রেশারের সাথে, প্রেশার টু দি পাওয়ার 1/n এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে। এনটা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, এনটা জেনারেলি গ্রেটার দ্যান 1 হয়। এমটা হচ্ছে মাস অফ দ্য অ্যাবজর্বেন্ট যেটা বললাম, আর এক্স হচ্ছে যেটা অ্যাবজর্ব মাস তার উপরে ডিপেন্ড করে। তাহলে যত বেশি প্রেশার বাড়বে এক্স বাই এমও বাড়বে, তাহলে এক্স বাই এম প্রপোর্শনাল সাইন তুললে এটা কনস্ট্যান্ট চলে আসে, এটাকে অ্যাবজর্পশন কনস্ট্যান্ট বলে। ঠিক আছে। তাহলে এবার এইটাকে যদি ধরো তুমি গ্রাফিক্যালি দেখাও, তাহলে বলছে ডিফারেন্ট, এটা গ্রাফিক্যালি দেখানোর আগে ধরো দুপাশে আমি লগ নিয়ে নিলাম, লগ এক্স বাই এম ইকুয়ালস টু লগ কে প্লাস 1/n লগ পি, এরকম হবে y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে লগ এক্স বাই এম ভার্সেস লগ পি প্লট করলে এরকম একটা স্ট্রেট লাইন পাবে উইথ আ ইন্টারসেক্ট, আর স্লোপ হচ্ছে 1/n, এটা মাথায় রাখতে পারো। আর এটা যখন তোমার ডিফারেন্ট কেসে প্রেশারের সাথে কিরকম ভাবে রিলেটেড দেখো বলছে, যখন এই প্রেশারটা প্রথমে বাড়বে, প্রেশার বাড়ানোর সাথে সাথে একটা সার্টেন টাইমের অবধি এটা গ্রাফটা দেখো বাড়ছে, মানে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বাড়ছে। বাট একটা স্যাচুরেশন পয়েন্ট, একটা স্যাচুরেশন পয়েন্ট মানে যেই জায়গাটা গিয়ে ওর পুরো পুরো সারফেসটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। ঠিক আছে। ও আর অ্যাট্রাকশন করতে পারছে না, তখন তুমি যদি প্রেশারও বাড়াও তখন কি হবে, ও আর সেরকম ভাবে অ্যাবজর্ব করবে না। তাহলে আফটার স্যাচুরেশন পয়েন্ট ইট বিকামস কনস্ট্যান্ট অর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। তাহলে এটা প্যারালাল হয়ে বেরিয়ে যেতে থাকে। তাহলে এইটা হলো সেই প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ভুল বলছি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা মানে ফ্রেন্ডলি আইসোথার্মে একটা স্যাচুরেশন পয়েন্টের পর সবসময় কনস্ট্যান্ট হয়। এই গ্রাফের নেচারটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এই গ্রাফটা আবার বলেছে, সেটা নিয়ে কোয়ার্টার ইয়ে নেই। আচ্ছা, এগুলো নিয়ে আমি যেটা বললাম সেই গ্রাফটা আবার এখানে দিয়েছে। অনেক সময় সলিউশনের ক্ষেত্রে ফ্রেন্ডলি আইসোথার্ম অ্যাডসর্পশন আইসোথার্ম আছে, দেখবে এনসিইআরটি তে লেখা আছে। তো এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু সি টু দি পাওয়ার 1/n। সকল সলিউশনের ক্ষেত্রে এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, তাই এখানে পি এর জায়গায় সি চলে আসছে। গ্রাফের নেচার কনসেন্ট্রেশন ভার্সেস একই রকমই হবে। আচ্ছা, এবার বলছে অ্যাডসর্পশন। না, অঙ্ক আসবে না। তো ফিজিক্স অপশন কেমিক্যাল অপশনের দেখো এক্স বাই এম ভার্সেস টেম্পারেচারের সাথে কিরকম রিলেটেড সেটাও আমি আগে দেখিয়েছি, তো এটা আমরা কিছু বলছি না। ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন অফ অ্যাডসর্পশন দেখো কিরকম বলছে, কোথায় কোথায় ইউজ হয় ফর দ্য প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম। ঠিক আছে। বাই ইউজিং চারকোল। ঠিক আছে। আমরা ভ্যাকুয়াম কোনো জায়গায় তৈরি করতে গেলে চারকোল ইউজ করি। তো গ্যাস মাস্ক করে যারা মাইন্সে নাম পয়জনাস গ্যাস, তারা সার্টেন ফিল্টার ইউজ করে চারকোলে, সেখানে কিছু গ্যাস অ্যাবজর্ব হতে পারে পয়জনাস গ্যাসগুলো, তাহলে এটা আমাদের নাকের ভিতর ঢুকবে না। তারপর সিলিকা বা অ্যালুমিনিয়াম জেলস আর ইউজড অ্যাজ এ অ্যাডসর্বেন্ট ফর কন্ট্রোলিং হিউমিডিটি, অনেক জায়গায় ইউজ হয়। ঠিক আছে। তারপর রিমুভাল অফ কালার মেটেরিয়াল, সুগার, অয়েল, এগুলোকে চারকোল বা বিভিন্ন রকম
ফুলার্স আর্ট বলে, এগুলো ব্লিচিং করতে ইউজ হয়। তো দ্যাট ইজ অলসো অ্যাডসর্পশন প্রসেস। তারপরে it is used for the heterogeneous catalyst, adsorption indicators, chromatographic technique, TLC, GCH, PLC গুলোতে ইউজ হয়। কার্লিং প্রসেস, কিউরিং প্রসেস হচ্ছে কি মানে আগে তোমাকে কোনো টিস্যুতে যে একটা মেডিসিনকে অ্যাবজর্ব করে দেওয়া হয়, সেখান থেকে এই টেস্টটা করা যেতে পারে। তো এরকম ডিফারেন্ট অ্যাবজর্পশন প্রসেস আছে আমাদের, যেগুলোতে অ্যাবজর্পশনে ইউজ হয়। এগুলো একটু মাথায় রাখবে, অনেক সময় ইউজ মানে এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। এরপরে আসছি, এটা মোটামুটি অ্যাবজর্পশন হবে। এরপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ক্যাটালিস। ক্যাটালিসিস কি? ক্যাটালিসিস হচ্ছে it is a chemical substance which can change the rate of reaction without being used up in the reaction. তার মানে একটা ক্যাটালিস্টের কাজ হচ্ছে রিয়াকশনে কি করা, অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দাও, তার মানে কত ইজিলি রিয়াকশনটা হবে, তাই না? যেমন ধরো হেবার্স প্রসেসে আমরা জানি মলিবডেনাম ইউজ হয় অ্যাজ এ প্রোমোটার, আয়রন ক্যাটালিস্টের ইউজ হয়। অসওয়াল্ড প্রসেসে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস, কন্ট্যাক্ট প্রসেসে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, লেড চেম্বার প্রসেসে নাইট্রিক অক্সাইড, ডেকন্স প্রসেসে কিউপ্রিক ক্লোরাইড, এগুলো ইউজ হয়। ঠিক আছে, মাথায় রাখবে, এক্সাম্পলে অনেক সময় দিয়ে দেয় ক্যাটালিস্ট। হুম, কি বলছো? এটা কিছু না, ক্যাটালিস্ট হচ্ছে ওটা মাথায় রাখতে বলছে, ইয়াদ লিখেছি। তো ক্যাটালিস্ট দু রকমের হয়, এটা হোমোজিনিয়াস, এটা হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে যেখানে রিয়াক্ট্যান্ট আর ক্যাটালিস্ট সেম ফেজে থাকবে। তো পটাশিয়াম ক্লোরাইডকে হিট করলে পটাশিয়াম ক্লোরাইডের অক্সিজেন তৈরি হয়, MnO2 ক্যাটালিস্ট থাকে, সলিড সলিড হোমোজিনিয়াস। হেটেরোজিনিয়াসে কি হয়? হেটেরোজিনিয়াসে রিয়াক্ট্যান্ট আর ক্যাটালিস্ট ডিফারেন্ট ফেজে থাকে। যেমন ধরো নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তারপরে গ্যাস, কিন্তু আয়রন হচ্ছে সলিড, গ্যাস সলিড মিক্সচার। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট কি? ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট হচ্ছে দ্য ক্যাটালিস্ট রিমেইনস আনচেঞ্জড ইন মাস অফ এ কেমিক্যাল কম্পোজিশন। ঠিক আছে, ওর মাস বা কেমিক্যাল কম্পোজিশন কোনো চেঞ্জ হয় না। In case of reversible reaction, catalyst does not influence the composition on reaction mixture at equilibrium. It also only helps to attain the equilibrium quickly. তাড়াতাড়ি কুইকলি ইকুইলিব্রিয়ামটা রিচ করতে হেল্প করে। ডেল এইচ বা ডেল জি কোনোটাই ক্যাটালিস্ট চেঞ্জ করে না। A catalyst catalyzes the spontaneous reaction but does not catalyze the non-spontaneous reaction. Non-spontaneous reaction কে কিন্তু ক্যাটালিস্ট দিয়ে এগোনো যায় না। তাহলে প্রোমোটার্স কি? প্রোমোটার্স হচ্ছে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিকে বাড়ায়। আর পয়জনস কি? যে ক্যাটালিস্ট অ্যাক্টিভিটি কম, যেরকম কন্ট্যাক্ট প্রসেসে ক্যাটালিস্ট হচ্ছে V2O5। তো ক্যাটালিস্ট পয়জন না, প্রোমোটার ক্যাটালিস্ট অ্যাক্টিভিটিকে বাড়ায়, আর পয়জনটা ক্যাটালিস্ট অ্যাক্টিভিটি কমায়। কোনো রিয়াকশন ধরো তুমি স্টপ করতে চাইছো, তখন ক্যাটালিস্ট পয়জন দিয়ে দাও, যেমন ধরো আর্সেনিক অক্সাইড। ঠিক আছে, আর কোনো রিয়াকশন তুমি বাড়াতে চাইছো, সেখানে তোমাকে মলিবডেনাম দিয়ে দেওয়া, সে আয়রনের অ্যাক্টিভিটি কারো বাড়িয়ে দেয়। তো এরকম ব্যাপার। তো অনেক রকমের ক্যাটালিস্ট, হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস এক্সাম্পল তো দিলাম। সেটা হলো কিছু ক্যাটালিস্ট অটো ক্যাটালিস্ট। অটো ক্যাটালিস্ট মানে যেগুলো রিয়াকশনে ক্যাটালিস্ট হিসাবে, মানে রিয়াক্ট্যান্ট হিসাবেও থাকে, অ্যাজ ওয়েল এজ ক্যাটালিস্ট হিসাবেও বিহেভ করে। যেমন হাইড্রোলিস অফ এস্টার ইন অ্যাসিডিক মিডিয়াম, তো দ্যাট ইজ অলসো অটো ক্যাটালিস্ট। ঠিক আছে, মানে one of the product of the reaction acts as a catalyst in the process called autocatalyst. আর induced catalyst কি? By addition of catalyst আর non spontaneous reaction become spontaneous, সেগুলো কি ইনডিউসড ক্যাটালিস্ট বলে। ঠিক আছে, কোনো রিয়াকশন হচ্ছিল না, সেখানে তুমি একটা এমন ক্যাটালিস্ট দিলে সেটা স্পন্টেনিয়াস হয়ে গেল, তখন সেটাকে আমরা ইনডিউসড ক্যাটালিস্ট বলি, মানে ইন্ডাকশন করা হয়। এবার অ্যাবজর্পশন থিওরি রিগার্ডিং হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট বলছে, হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট মানে দুটো ডিফারেন্ট ফেজ বোঝাই যাচ্ছে। এখানে ডিফিউশন অফ রিঅ্যাক্ট্যান্স টু দ্য সারফেস অফ দ্য ক্যাটালিস্ট, যেরকম ধরো ওই হাইড্রোজেনেশনে হয় প্ল্যাটিনাম প্যালাডিয়ামের উপরে। অ্যাবজর্পশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল অফ দ্য সারফেসের উপরে আগে মলিকিউলসগুলো অ্যাবজর্ব হয়, তারপরে একটা কেমিক্যাল রিয়াকশন হয় এর সাথে একটা, ধরো দেন এটা হয়ে যাওয়ার পর যখন একটা অ্যালকেন তৈরি হয়ে গেল, তখন সারফেস থেকে এটা বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি ডিসঅর্পশন প্রসেস এন্ড ডিফিউশন অফ দ্য রিঅ্যাকশন প্রোডাক্ট অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাটালিস্ট সারফেস। তো এটা হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের মানে ওয়ার্কিং প্রিন্সিপাল। এই যে দেখিয়েছে দেখো, এরকম একটা ক্যাটালিস্ট আছে, একটা এবি মলিকিউলস আছে, প্রথমে সারফেসে ইন্টারমিডিয়েট পোর্শনে এবিটা অ্যাটাচড হয়ে গেল, তারপরে এবির মধ্যে বন্ড হলো, এবি প্রোডাক্ট তৈরি হলো, তারপরে ক্যাটালিস্টটা বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এইভাবে ক্যাটালিস্টের মানে যে বেসটা বা সারফেসটা কাজ করে।
খুব ইম্পর্টেন্ট জিওলাইট একটা শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট, মাথায় রাখবে এটা হানি কম স্ট্রাকচার, ঠিক ওপরের ছবিটার মতোই এরকম হানি কম স্ট্রাকচার হয়। আর বা এরকম টাইপের স্ট্রাকচার বলতে পারো, এরকম টাইপের স্ট্রাকচারটা, এরকম হানি কম স্ট্রাকচার হয়, সিলিকন থাকে এদের মাঝখানে মাঝখানে, ঠিক আছে। তো এগুলো মাইক্রোফ্লোরাস অ্যালুমিনিয়াম সিলিকেট উইথ 3D নেটওয়ার্ক অফ সিলিকেট স্ট্রাকচার ইন হুইচ ওয়ান মানে হুইচ সাম অফ দ্য সিলিকল অ্যাটম আর রিপ্লেস বাই অ্যালুমিনিয়াম। তো পোর সাইজটা ভ্যারি করে 260 পিকোমিটার থেকে 740 পিকোমিটার। দ্য রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল উইথ দ্য সাইজ রেঞ্জ মে এন্টার্স ইনটু দ্য ক্যাভিটি অ্যান্ড দেন রিঅ্যাকশন হয়। এর একটা পার্টিকুলার ব্র্যান্ড আছে ZSM5 বলে, এটা একটা খুব বিরাট ইউজ আছে, এটা খুব দেয়। ZSM5 পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যেটা অ্যালকোহলকে গ্যাসোলিনে কনভার্ট করতে ইউজ করা হয়, ZSM5। আচ্ছা, এবার হচ্ছে ফিচার্স অফ সলিড ক্যাটালিস্ট। সলিড ক্যাটালিস্টের ফিচার্স কি? ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভিটি। কি বলছো? জিওলাইটের একটা ব্র্যান্ড ZSM5, ঠিক আছে। ZSM5 কনভার্টস অ্যালকোহলস টু গ্যাসোলিন, এই লেখা আছে দেখবেন এনসিইআরটি-তে। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যাক্টিভিটি features of solid catalyst, it depends upon the strength of chemisorption to a large extent. The absorption should be reasonably strong but not strong that they become immobile and no space is available for other reactants to get absorbed, ঠিক আছে। তো কেমিসরপশনের ক্ষেত্রে যতটা বন্ড তৈরি হয় তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে সিলেক্টিভিটি, মানে কতটা সে পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্ট বা পার্টিকুলার প্রোডাক্টের উপর সিলেক্ট, মানে ধরো তুমি এবিলিটি টু ডাইরেক্ট রিয়াকশন টু ইল দ্য পার্টিকুলার প্রোডাক্ট, অন্য কিছু তৈরি হবে না, অন্য কোনো রিয়াক্ট্যান্ট সে রিয়াক্ট করবে। যেমন স্টার্টিং উইথ হাইড্রোজেন অ্যান্ড সিও ইউজিং ডিফারেন্ট ক্যাটালিস্ট উই গেট ডিফারেন্ট প্রোডাক্টস, ঠিক আছে। বাট কোনো পার্টিকুলার যদি তুমি প্রোডাক্ট চাও তাহলে সেই পার্টিকুলার ক্যাটালিস্টটাই সলিড ক্যাটালিস্টটাই ইউজ হয়, ঠিক আছে। তাহলে সেই রকম ভাবে তার মানে একটা সিলেক্টিভ একটা অবজেক্টিভ থাকবে যে পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করার জন্য, ঠিক আছে। ক্র্যাকিং আর আইসোমারাইজেশন আমরা পড়েছি, অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ হয়, মলিবডেনাম অক্সাইড ইউজ হয়, জিওলাইট ইউজ হয়, এগুলো পার্টিকুলার শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট, মানে একটা পার্টিকুলার শেপের উপরই পার্টিকুলার সাইজের উপরই এটা রিয়াকশন করে একটা পার্টিকুলার প্রোডাক্টই দেবে। আচ্ছা, এবার আছে এনজাইম ক্যাটালিস্ট, এটা কিছুটা বায়োলজিক্যাল বেসড। এখানে কি হয়, কমপ্লেক্স নাইট্রোজেনাস অর্গানিক কম্পাউন্ডস হুইচ আর produced in the living plants or animals, that is called enzyme catalyst। এটাকে লক অ্যান্ড কি মেকানিজমও বলে, তোমরা বায়োকেমিক্যাল ক্যাটালিস্টে পড়েছো হয়তো, যেখানে একটা এনজাইম থাকে আর একটা সাবস্ট্রেট থাকে। সাবস্ট্রেটটা যেরকম শেপের হয় সেই রকমই, ধরো এটা শুধু সাবস্ট্রেট হয়, এনজাইম নিজের মতো করে এটা ওর মতো শেপ করে নেয়। তাহলে এটা যদি লক হয় তাহলে এটা কি হিসাবে ডিনোট করা হয়, ঠিক আছে। তো এই দুটো একসাথে মিলে গিয়ে কি হয়, একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয় এরকম। ফাইনালি এই কমপ্লেক্স থাকাকালীন এই এনজাইমটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করবে, ঠিক আছে। তারপরে এটা ডিসঅর্পশন করে প্রোডাক্ট হয়ে যাবে, তারপর এনজাইম অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই ঠিক আছে। এটা হচ্ছে এনজাইম ক্যাটালিস্টের লক অ্যান্ড কি থিওরি, এটা মেকানিজমটা ইম্পর্টেন্ট, মাথায় রাখতে পারো। বেশি পড়তে হবে না, যতটুকু আমি বলছি সেগুলোই দেখো, তাহলেই অনেকটা ইম্পর্টেন্ট। এনজাইম ক্যাটালিস্টের কতগুলো এক্সাম্পল আছে। সুক্রোজ কে ইনভার্টেজের প্রেজেন্সে এনজাইমটা হচ্ছে ইনভার্টেজ, থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়। গ্লুকোজকে ইথানলে কনভার্ট করতে জাইমেজ লাগে, স্টার্চকে মাল্টোজে কনভার্ট করতে ডায়াস্টেজ লাগে, ইউরিয়াকে অ্যামোনিয়াতে কনভার্ট করতে ইউরিয়েজ লাগে, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখবে, তাহলে এগুলো এক্সাম্পলে দেয়। রিয়াকশনগুলো একটু পড়ে রাখো, অনেক সময় রিয়াকশন দিয়েও কোশ্চেন দিতে পারে, কারণ তোমাদের এই রিয়াকশনগুলো তোমরা বায়োলজিতেও পড়ো এবং কতদিন পরে বায়োমলিকুলসে ওগুলো পড়ো, ঠিক আছে। তো একবার রিভাইজ হয়ে যাবে। তো এনজাইম ক্যাটালিস্ট কোথায় কাজ হয় বলছি, ইন স্টমাক পেপসিন এনজাইম, পেপসিন আমরা জানি, পেপসিন নামটা পেপসিন থেকেই এসছে। তো ইন স্টমাক দ্য পেপসিন এনজাইম কনভার্টস প্রোটিন ইনটু পেপটাইডস, while in intestine the pancreatic trypsin convert protein into amino acids by hydrolysis process. তো অলস আর এনজাইম ক্যাটালিস্ট। ল্যাক্টোব্যাসিডি বলে একটা ইয়ে থাকে, এনজাইম থাকে, সেটা হচ্ছে কনভার্ট মিল্ক ইনটু কার্ড, ঠিক আছে। তো দ্যাট ইজ অলসো এনজাইম ক্যাটালিস্টের এক্সাম্পল। তো এনজাইম ক্যাটালিস্টের ক্যারেক্টারিস্টিক্স কি, হাই এফিসিয়েন্টলি কাজ করে প্রোডাক্ট কনভার্ট করতে, খুব তাড়াতাড়ি কাজ হয়,
স্পেসিফিক নেচার ওয়ান রিয়াকশনই হয়, একটা সার্টেন টেম্পারেচারে হয়। খুব হাই টেম্পারেচার হলে এনজাইমের রিয়াকশন কিন্তু হবে না। তো এই জন্য বডি টেম্পারেচারে রিয়াকশনটা হয় 40 ডিগ্রি অ্যারাউন্ড। আর অপটিমাম পিএইচ লেভেলে হয় 5 to 7 এর মধ্যে হবে। খুব লো পিএইচে বা খুব হাই পিএইচে রিয়াকশনটা হবে না, ক্যাটালিস্ট বা এনজাইমটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইগুলো ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম ক্যাটালিস্ট রিয়াকশন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম ক্যাটালিস্টে আরো কিছু আছে, যেরকম ধরো অ্যাক্টিভেটার্স হয় কিছু কিছু, যেমন অ্যাক্টিভেটার্স লাইক সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, they that help to activation of enzymes which cannot act on their own state, মানে নিজে কাজ করতে পারছে না, তাদেরকে যেমন প্রোমোটার হেল্প করে তেমনি অ্যাক্টিভেটার এনজাইমকে হেল্প করে। ঠিক আছে? আর কোএনজাইমটা কি? কোএনজাইম আর দ্য সাবস্টেন্স হ্যাভিং দ্য নেচার অফ সিমিলার টু দ্য এনজাইম অ্যান্ড দেয়ার প্রেজেন্স ইনক্রিজেস দ্য এনজাইম অ্যাক্টিভিটি। এইটাও প্রোমোটারের মতোই কাজ। তো কি করে? এনজাইম অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেয়। মোস্টলি ভিটামিনস অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইমস। আর এফেক্ট অফ ইনহিবিটার্স, ইনহিবিটার্স হচ্ছে যারা এনজাইমের এফেক্টকে কমায়। ঠিক আছে? তো পার্টিকুলার ড্রাগ কিছু দেওয়া হয় যারা এনজাইমের এফেক্টকে কমায়, তাদের এনজাইম ইনহিবিটার্স। ঠিক আছে? এবার কলয়েডসকে আমরা, কলয়েড সলিউশনকে তিন রকমের সলিউশনে আমরা ভাবি। কলয়েড যে কোনো সলিউশনকে, একটা ট্রু সলিউশন, একটা কলয়েডাল সলিউশন, একটা সাসপেনশন। ট্রু সলিউশন মানে ধরো চিনির জল, ট্রু সলিউশন। সাসপেনশন কি? মাটি বা সয়েল ওয়াটার, সাসপেনশন। কলয়েডাল হচ্ছে এদের মাঝামাঝি, 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে থাকবে। যেমন চা, ব্লাড, ঠিক আছে, মিল্ক, এগুলো সব কলয়েডাল। তো ইট ক্যান নট পাস থ্রু দ্য পার্চামেন্ট বা অ্যানিমাল মেমব্রেন। ইটস এ হেটেরোজিনিয়াস মিক্সচার। দুটো ফেজ থাকে, একটা ডিসপারশন মিডিয়াম থাকে, একটা ডিসপার্স ফেজ থাকে। মানে ধরো চা যদি বলা হয়, তো চায়ের যে লিকারটা সেটা হচ্ছে ডিসপার্স ফেজ, আর ওয়াটারটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ঠিক আছে? তো এই কলয়েডসকে কি করে প্রিপেয়ার করা হয়? তো দু রকম মেথড হয়, একটা হচ্ছে কেমিক্যাল মেথড, একটা হচ্ছে পেপটাইজেশন মেথড। কেমিক্যাল মেথডে কি করা হয় বলছে, ইন দিস মেথড a colloidal solution can be prepared by chemical reaction, সেটা ডবল ডিসপ্লেসমেন্ট, হাইড্রোলিসিস, রেডক্স যেভাবে ইউজ করা যায়। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডকে একটা পার্টিকুলার রিয়েজেন্ট H2S দিয়ে ট্রিট করা হচ্ছে, তার আর্সেনিক সালফাইড তৈরি হচ্ছে, বা সালফার ডাই অক্সাইডকে H2S দিয়ে ট্রিট করছে, সালফারের কলয়েড তৈরি হচ্ছে। বা গোল্ড ক্লোরাইডকে ফর্মালডিহাইড দিয়ে অক্সিডাইজ করে, রিডিউস করে গোল্ড ডিপোজিট করা হচ্ছে, মানে গোল্ডের সল্ট তৈরি করা হচ্ছে। তো দিজ আর দ্য কেমিক্যাল মেথড। এক্সাম্পল একটু মাথায় রাখবে। আর পেপটাইজেশনটা হচ্ছে, এখানে পার্টিকুলার একটা কলয়েডাল সলিউশন আছে, তাকে একটা স্পেসিফিক ইলেকট্রোলাইট অ্যাড করে শেক করা হচ্ছে, তাতে একটা প্রেসিপিটেট তৈরি হচ্ছে, and that precipitate absorbs the ions of the electrolyte on the surface. Then a positive and negatively charged layer is formed over the solution, and finally due to the repulsion it is ultimately broken into smaller particles. তার মানে দু রকম হয়। একটা হচ্ছে ধরো তুমি একটা ফেরিক হাইড্রোক্সাইড ছিল, তার মধ্যে তুমি যদি ফেরিক ক্লোরাইড দাও, তাহলে এই ফেরিক হাইড্রোক্সাইড আর ফেরিক ক্লোরাইডের মধ্যে কি হবে? দুটোই তো পজিটিভ চার্জ, এর মধ্যে রিপালশন হবে। তো রিপালশন হওয়ার মধ্যে কি হবে? এটা ছোট ছোট আয়নে ভেঙে যাবে। তো দ্যাট ইজ দ্য মেথড অফ প্রিপারেশন অফ স্মলার কলয়েডস। বা ধরো তুমি সিলভার ক্লোরাইড আছে, তার মধ্যে তুমি সোডিয়াম ক্লোরাইড আছে, তার মধ্যে সিলভার ক্লোরাইড দিয়ে দেবে, তাহলে এখানে সিলভার ক্লোরাইডের উপরে একটা সিলভারের আয়ন ডিপোজিট হবে। ঠিক আছে? তো এবার এই সিএল মাইনাসটা কি হলো? লেয়ারের উপরে জমলো, তখন এটা নেগেটিভলি চার্জ কলয়েড হবে। আর এখানে যেহেতু ফেরিক আয়ন জমলো, এটা পজিটিভলি চার্জ কলয়েড তৈরি। ঠিক আছে? তো এইরকম ভাবে যে কলয়েডগুলো তৈরি হয়, সেগুলো অনেক সময় চার্জড কলয়েডও হয়। আচ্ছা, যেরকম ধরো ব্রেডিক আর্ক মেথড, আমরা এটা পড়েছি। ব্রেডিক আর্ক মেথড দিয়ে কি তৈরি হয়? যে সোনার জল বলে না, সোনার জল রূপোর জল করা। তো বেসিক্যালি যেটা ব্রেডিক আর্ক মেথডই করা হয়, এটা একটা ডিসপারশন অ্যাজ ওয়েল অ্যাজ কনডেনসেশন মেথড। তো কি করা হয়? এরকম দুখানা দেখতে পাচ্ছ রেড কালারের দুটো ইলেকট্রোড, এগুলো জেনারেলি গোল্ডের হয়। এখান থেকে ইলেকট্রিফিকেশন করা হয়, হাই ইলেকট্রিক্যাল ডিসচার্জ করা হয়। তো বলেছে দেখো, colloidal solution of metal such as gold, silver, platinum, etc. can be prepared by this method. So in this method, electrical arc is stuck between the electrodes of the metal immersed in the dispersion medium. Dispersion medium কি থাকে? হাই চিল্ড আইস বাথ রেখে দাও এর মধ্যে। ঠিক আছে? তাতে কি হয়? দ্য ইন্টেন্স হিটে এই গোল্ডটা ভেপোরাইজ হয়, আর ইনস্ট্যান্টলি সাডেন কনডেন্স হয়ে যায় আইসের জন্য। তার ফলে জলের সঙ্গে ও একটা কলয়েডাল গোল্ডের সল তৈরি করে। তো এইভাবে গোল্ড সল বা সিলভার সল তৈরি করে। ঠিক আছে? হ্যাঁ, সোনার একটা মানে
কিছু মলিকিউলস গোল্ডের ফর্মে জলের মধ্যে চলে আসে, কিন্তু এটা একটা খুব একটা স্টেবল সল না, ইটস এ ভেরি আনস্টেবল সল। ঠিক আছে। আচ্ছা, তারপর কি টাইপস অফ কোলয়েডস দু রকমের হয়, যেটা বলছিলাম আমি এক্ষুনি। দু রকমের হয়, একটা স্টেবল একটা আনস্টেবল, একটা লায়োফিলিক সল, একটা লায়োফোবিক সল। লায়োফিলিক মানে যেখানে ওই ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়ামের মধ্যে একটা স্ট্রং ইন্টারাকশন আছে, তখন সেটাকে লায়োফিলিক বলে। ফিলিক মানে কি, লাভ। আর লায়োফোবিক মানে যখন ইন্টারাকশনটা বিটুইন দ্য ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপারশন মিডিয়াম হচ্ছে উইক, তখন সেটাকে লায়োফোবিক বলে। ঠিক আছে। তো তো বাই ডাইরেক্টলি মিক্সিং উইথ দ্য লায়োফিলিক অ্যান্ড ডিসপার্স ফেজের ডিসপারশন মিডিয়ামে দিয়ে দিলে এটা একটা স্টেবল কলয়েড তৈরি হয়। ঠিক আছে। তো এটাকে আবার হিট করে আবার আগে ডিসপার্স ফেজেও নিয়ে আসা যায়। ঠিক আছে। কিন্তু লায়োফোবিকটা কি, এটা কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে হয় বাই অ্যাডিশন অফ এ সুইটেবল ইলেকট্রোলাইট। এটা অ্যাড করার ফলে এটা আনস্টেবল হয়ে যায়, ভেঙে যেতে পারে। তো এই জন্য লায়োফোবিকটা আনস্টেবল হয়। ঠিক আছে। তো গোল্ড সল, সিলভার সল এগুলো লায়োফোবিক হয়। সালফার সল আর স্টার সলিউশন, গাম সলিউশন এগুলো হচ্ছে লায়োফিলিক হয়। এবার স্টার্চের জল গলে দিলে কি হয়, ওটা কি সহজে আবার ব্রেক করে? কিন্তু গোল্ড সল, সিলভার সল এগুলো ইরিভার্সিবল হয়। আহ, এগুলোকে হাইড্রেটেড করে বের করা যায় না, কিন্তু লায়োফিলিককে হাইড্রেট করে বের করে আবার তুমি রিইউজ করতে পারো, মানে আবার তুমি জল দিয়ে দিলে আবার এটা কলাইডে কনভার্ট হয়ে যায়। তো এদের মধ্যে ইন্টারাকশন সবসময় থাকে, কিন্তু এটা একবার এটা যদি ব্রেক করে যায়, সিলভার সল আর গোল্ড সল, সালফার সল এগুলোকে আর রিইউজ করা যায় না। তো এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি, ইয়ে কেন বলে, সলিড সলিড সলগুলো কি এক্সাম্পল: সলিড লিকুইড সল, সলিড গ্যাস কি অ্যারোসল, লিকুইড সলিড জেল হয়, তারপরে লিকুইড গ্যাস এরোসল, গ্যাস সলিড, এরকম কিছু কিছু এক্সাম্পল আছে, এগুলো একটু দেখে নেব। ঠিক আছে। আর সেরকম বলতে গেলে, দাঁড়াও, এখানে কলয়েডের কিছু কিছু ইয়ে আসে, যেরকম ধরো ওই আমরা দেখেছি যে ডেল্টা ফর্মেশন একটা রিভার, ডেল্টা ফর্মেশন অফ দ্য রিভারও হচ্ছে কিন্তু কলয়েডেরই এক্সাম। ঠিক আছে। যে কি হয়, যখন উপর থেকে যখন নদীর জলটা আসে, তখন কি হয়, নিচের দিকে আসার ফলে একটা স্পিড থাকে, ফলে কোনো জায়গায় এগ্রিগেট হয় না, কিন্তু যখন প্লেন এরিয়া চলে আসে তখন সল্টগুলো এগ্রিগেট হয়। এগ্রিগেট হয়ে কি হয়, পজিটিভলি চার্জ সল্ট নেগেটিভলি চার্জ সল্টকে নিউট্রালাইজ করে এবং এটা প্রেসিপিটেট করে, এভাবে জমতে 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 একটা জায়গায় ডেল্টা ফর্ম। ঠিক আছে। মানে কোয়াগুলেশন সল্ট। কোয়াগুলেশন আর পেপটাইজেশন মনে রাখবে দুটো অপোজিট ফেনোমেনন। আর সেটিকে যা দেখছি, ওই একটু ডায়ালিসিসটা একটু পড়ে নেবে, ডায়ালিসিসটা অনেক সময় দেয়। ডায়ালিসিসে কি করা হয়, হোয়াট ইজ ডায়ালিসিস? ডায়ালিসিস মাথায় রাখবে যে যে আমাদের বডি যত ইমপিউরিটিস গুলো, তাই না, আমাদের যে কিডনি সেটা হিসেবে কাজ করে। তো এখানে কি হয়, দ্য ইমপিউরিটিস অফ ডিফিউজড, দ্য ইমপিউরিটিস আর ডিফিউজড through the membrane and are washed away by water। ঠিক আছে, জলের মধ্যে দেওয়া হয়।
যেরকম যত বেশি জল খেতে পারে না আমাদের কিডনি যাতে পরিষ্কার থাকে, যত আমাদের এক্সট্রিক্টারি প্রোডাক্টগুলো যাতে বেরিয়ে চলে যায়, ঠিক আছে? অ্যান্ড লিভিং বিহাইন্ড দ্য পিওর কলোয়েডাল সলিউশন। তো এই পিওর বলতে গেলে আমাদের ব্লাডের কথা বলছে, বিহাইন্ড দ্য পিওর কলোয়েডাল সলিউশন, ঠিক আছে? এইটাই যদি ধরো তুমি ইলেকট্রোডের রেসপেক্টে করো, ইন প্রেজেন্স অফ দুটো ইলেকট্রোড রেখে, তার মানে ধরো এরকম জল নিলে, এখানে সেই কন্টেনারটা নিলে, এখানে কিছু ডট আছে, এখানে দুটো ইলেকট্রোড রেখে দিলে, ঠিক আছে? এটা পজিটিভলি চার্জ ইলেকট্রোড, এটা নেগেটিভলি চার্জ ইলেকট্রোড। তখন এই প্রসেসটা কি হয়, স্পিড আপ। তো সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোডায়ালিসিস ইন প্রেজেন্স অফ ইলেকট্রোড যদি, ঠিক আছে? আচ্ছা। তারপরে হুম, লিভিং বিহাইন্ড দ্য পিওর কলোয়েডাল সলিউশন, ঠিক আছে? তারপরে টিন্ডাল এফেক্ট বলে একটা জিনিস আছে, এটা অনেক সময় দেয়। টিন্ডাল এফেক্ট আমরা জানি, দেখবে যদি তুমি অন্ধকার ঘরে বসে থাকো, যদি কোনো জায়গায় যদি ধরো একটা ছোট ফুটো থাকে ঘরটার মধ্যে, তখন যেন মনে হয় ওখান দিয়ে লাইটটা যে আসছে, লাইটের মধ্যে অনেক ছোট ছোট এয়ার পার্টিকেল দেখবে ওখানে সাসপেন্ড, মানে মুভমেন্ট করছে। তো দ্যাট ইজ দ্য কল টিন্ডাল এফেক্ট। বা তুমি যদি অন্ধকার ঘরে একটা চায়ের কাপ নিয়ে তার উপর যদি টর্চ ফেলো, তাহলে দেখবে টর্চটা ওই টর্চটা গিয়ে চায়ের কাপের যে পার্টিকেলগুলোকে ফটাফট স্ক্যাটার্ড হচ্ছে, চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছে। দ্যাট ইজ অলসো টিন্ডাল এফেক্ট। তার মানে এটা কি হয়, দ্য ফেনোমেনন, তোমরা লিখতে পারো, দ্য ফেনোমেনন অফ স্ক্যাটারিং লাইট। এটা একমাত্র কিন্তু কলোয়েডাল সলিউশনই এগুলোই দেখায়, স্ক্যাটারিং অফ লাইট by colloidal particle as a result of it, the path of the beam light gets illuminated, ঠিক আছে? is known as Tyndall effect. Result of it, ঠিক আছে? কোয়াগুলেশনটা কি হবে বলে দিচ্ছি তাহলে। কোয়াগুলেশনটা পেপটাইজেশন বলেছি, তা কোয়াগুলেশনটা কি বললাম, পুরো উল্টো। যে আমরা ব্লাডের কোয়াগুলেশন পড়েছি, যে আগে কি হতো, দাড়ি কাটতে গেলে কেটে গেল, তখন কি হতো, আমরা কি করতাম, ওই অ্যালার্ম বা ফিটকিরি দিয়ে গালে ঘষা হতো, তাহলে কি হতো, রক্তটা জমে যেত। তাহলে কি হয়, ব্লাড হচ্ছে নেগেটিভলি চার্জ কলয়েড, তুমি যখন অ্যালার্ম দিয়ে ঘষছো, অ্যালুমিনিয়াম পার্টিকেলগুলো ওকে নিউট্রালাইজ করে ব্লাড ভেসিকেলটাকে জমিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে সেটাই কি হয়, কোয়াগুলেশন, বা এটাকে আরেকটা টার্ম তুমি ফ্লকিউলেশনও বলতে পারো, এটা একটা টার্ম, ফ্লকিউলেশন বা প্রেসিপিটেশন, প্রেসিপিটেশনও বলে এটা, প্রেসিপিটেশন। এখানে কি হয়, আম, আমরা লিখতে পারো, ইট ইজ এ প্রসেস অফ সেটলিং ডাউন, ইট ইজ এ প্রসেস অফ সেটলিং ডাউন of colloidal particles um, colloidal particles in the form of precipitate, in the form of precipitate, ঠিক আছে? By the removal of charge বা neutralize of charge, by the removal of charge is known as coagulation, ঠিক আছে? এবার কোয়াগুলেশনে মনে রাখবে, সেই পার্টিকুলার ইলেকট্রোলাইটটা ভালো কাজ করে যেটার চার্জ বেশি থাকে। এটা রুল আছে কোয়াগুলেশনের রিলেটেড, যেটাকে আমরা হার্ডি স্কুল যে রুল বলে, এটা অনেক সময় দেয়। হার্ডি স্কুল যে রুল, হার্ডি স্কুল যে রুল কি বলছে, যে ভ্যালেন্সি অফ দ্য কোয়াগুলেশন আয়ন বা চার্জ, ভ্যালেন্সি অর চার্জ অফ দ্য কোয়াগুলেটরি আয়ন
যাকে দিয়ে তুমি কোয়াগুলেশনটা করছো, কোয়াগুলেটরি আয়ন, is directly proportional to the coagulation power. মানে যার যত বেশি চার্জ তার কোয়াগুলেশন পাওয়ারও তত বেশি। মানে তারপর সাপোজ ধরো একটা পজিটিভলি চার্জ কোলয়েড আছে, টু কোয়াগুলেট টু কোয়াগুলেট পজিটিভলি চার্জ কোলয়েড, আমার কি লাগবে? নেগেটিভলি চার্জ ইয়ে লাগবে। তার কি হবে? যেমন ধরো সিএল মাইনাসের থেকে সালফেট ভালো হবে, সালফেটের থেকে ফসফেট ভালো হবে, ফসফেটের থেকে ফেরোসায়ানাইড ভালো হবে। দেখো চার্জ যত বাড়ছে তত কোয়াগুলেশন পাওয়ারও বাড়ছে। ঠিক আছে? সিমিলারলি যখন যখন টু কোয়াগুলেট নেগেটিভলি চার্জড কোলয়েড, সাপোজ ধরো আর্সেনিক সালফাইড আছে, AH2S, একে নিউট্রালাইজ করতে কোনটা ভালো হবে? Na প্লাসের থেকে Mg2 প্লাস ভালো হবে, Mg2 প্লাসের থেকে Al3 প্লাস তত ভালো। ঠিক আছে? আর কোয়াগুলেশন ভ্যালু আর কোয়াগুলেশন পাওয়ার মনে রাখবি ইনভার্সলি প্রপোর্শনাল। যদি কোয়াগুলেশন ভ্যালু আর কোয়াগুলেশন পাওয়ার, এই ওপরেগুলো আমি কিন্তু বললাম কোয়াগুলেশন পাওয়ার। এবার যদি ধরো এটা যদি কোয়াগুলেশন পাওয়ার হয়, তাহলে কোয়াগুলেশন ভ্যালু কি হবে? উল্টোটা, মানে Na প্লাস সবচেয়ে ভালো হবে, তারপরে Mg2 প্লাস, তারপরে Al3 প্লাস। ঠিক আছে? চার্জ চার্জ বেশি তার কোয়াগুলেশন পাওয়ার তত। আচ্ছা, আরেকটা জিনিসও আসে, সেটা হচ্ছে গোল নাম্বার। এটা একটু পারলে মুখস্থ করে যাবে, অনেক সময় ডিফিনেশন দিয়ে দেয়। তো গোল নাম্বার থেকে আগে অঙ্ক আসতো ডাব্লিউবিজি। তো বেসিক্যালি গোল নাম্বার দিয়ে কি বোঝা হয়? গোল নাম্বার দিয়ে, হ্যাঁ, তো গোল নাম্বার দিয়ে কি বোঝা হয়? যে কোনো সল্ট বা লায়োফোবিক হোক লায়োফিলিক হোক, কোনো কোলারেডাল সল্ট কতটা কতটা বেশি স্টেবল, সেটা গোল নাম্বার দিয়ে আমরা ডিফাইন করতে পারি। কিরকম? তো এটাকে ডিফাইন এইভাবে করা হয়, দ্য নাম্বার অফ মিলিগ্রাম অফ a lyophilic colloid, of a lyophilic colloid that prevents the coagulation of 10 ml gold sol caused by, একটু এটা অডিওটা বন্ধ করো, ইয়ে হচ্ছে, of 10% by mass NaCl solution is known as gold number। মানে যত মিলিগ্রাম লাগবে গোল্ড নাম্বার কোনো পার্টিকুলার লায়োফিলিকের, সেটাকেই তার গোল্ড নাম্বার বলা হয়। এবার যার বেশি লাগবে তার মানে তার মানে তার সেই প্রোটেক্টিভ নেচারটা তার কম, আর যত কম লাগবে তার প্রোটেক্টিভ নেচারটা তত বেশি। ঠিক আছে? মানে গোল্ড নাম্বারের সাথে বলতে পারো গোল্ড নাম্বার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রোটেক্টিভ পাওয়ার। ঠিক আছে? দ্যাট প্রডিউসেস, ফর এক্সাম্পল বলতে পারো জিলাটিন অ্যান্ড স্টার্চ হ্যাভ maximum and minimum protective power respectively। কোথায়? গোল্ড সলের ক্ষেত্রে। ঠিক আছে? জিলাটিনের কি হবে? ম্যাক্সিমাম পাওয়ার হবে টু প্রোটেক্ট, আর এর সবচেয়ে কম। অনেক সময় ডিমের যে অ্যালবুমিন থাকে সেটাও অনেক সময় ইউজ করা হয় অ্যাজ এ প্রোটেক্টিভ অ্যাকশন। ঠিক আছে? এই মোটামুটি আমাদের থাকে।
এইটাই পড়ো মোটামুটি, তাহলেই আমার আশা করি মনে হয় হয়ে যাবে। আমি তো রেকর্ড করে দিয়েছি।